আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাআলা ওয়া বারাকাতুহু। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের ভিডিওতে। আপনারা জানেন আমাদের পূর্ব ঘোষণা অনুযায়ী আজকে আমাদের আমদানি রপ্তানি এবং ইনডেন্টিং ব্যবসার এটা প্রথম ভিডিও। আশা করছি আমদানি রপ্তানি এবং ইনডেন্টিং ব্যবসার প্রতি যাদের ইন্টারেস্ট বা ফ্যাসিনেশন আছে তাদের জন্য এটা চমৎকার একটা জার্নি হতে যাচ্ছে। কারণ এই জার্নিটি আপনাকে ধীরে ধীরে এই ব্যবসাগুলোর জন্য প্রস্তুত করে তুলবে। আজকের ভিডিওতে আমরা বেসিক্যালি এক্সপ্লেন করার চেষ্টা করব আমদানি এবং রপ্তানি এই ব্যবসাগুলো শুরু করার জন্য আমাদের কি কি ডকুমেন্টেশন লাগবে। তারপর আমরা বোঝার চেষ্টা করব আমদানি এবং রপ্তানি এই ব্যবসাগুলো কিভাবে এই ব্যবসাগুলো করতে হয় তার পুরো প্রক্রিয়াটি আমরা ডিসকভার করব। তো প্রথমেই বলে রাখছি আজকের ভিডিওটি একটু বড় হবে, আশা করছি আপনারা তা ধৈর্য সহকারে সহ্য করতে পারবেন। আমদানি রপ্তানি ব্যবসার শুরুতেই ব্যবসায়িক বৈধতার জন্য আমাদের বেশ কিছু ডকুমেন্টেশন লাগে। তো এখানে আমি সবগুলো ডকুমেন্টস নিয়ে একটু সংক্ষেপে আলোচনা করব। পরবর্তীতে আমদানি রপ্তানি এবং ইনডেন্টিং বিজনেসের জন্য যত ধরনের ডকুমেন্টসের প্রয়োজন হবে সবগুলো নিয়ে আমরা ইন ডিটেলস আলোচনা করব। তো অন্য সব ব্যবসার মতো আমদানি রপ্তানি ব্যবসা শুরু করার জন্য সর্বপ্রথম আমাদের যে ডকুমেন্টসটি লাগবে সেটা হলো ট্রেড লাইসেন্স। এটা আপনারা সবাই নর্মালি জানেন। তো ট্রেড লাইসেন্সের ব্যাপারে যেটা করতে হবে আমাদের সেটা হলো আপনি যদি শহরে থাকেন তাহলে সিটি কর্পোরেশনের আন্ডারে, আর যদি গ্রামে থাকেন সেক্ষেত্রে ইউনিয়ন পরিষদ থেকে আপনাকে একটা ট্রেড লাইসেন্স নিতে হবে। ট্রেড লাইসেন্সের ব্যাপারে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, কারণ আপনারা দেখবেন ট্রেড লাইসেন্সের ভিতরে একটা কলাম আছে যেখানে লেখা আছে বিজনেস টাইপ, অর্থাৎ ব্যবসার ধরন। ব্যবসার ধরনে আপনি যদি একটা লাইসেন্স দিয়ে শুধুমাত্র একটাই কাজ করতে চান সেক্ষেত্রে আপনাকে বিজনেস টাইপ কলামে আপনাকে লিখে দিতে হবে আমদানিকারক অথবা ইম্পোর্টার। আর যদি একই ব্যানারের আন্ডারে আপনি দুটো কাজ করতে চান, লাইক আপনি আমদানিও করতে চাচ্ছেন আবার রপ্তানিও করতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনাকে ওই বিজনেস টাইপ কলামে লিখে দিতে হবে আমদানিকারক এবং রপ্তানিকারক। তো আমাদের মনে রাখতে হবে যে এই দুটো টাইপের জন্যই কিন্তু গভর্নমেন্টের আলাদা আলাদা ফি আছে। আমদানিকারকের জন্য একটা ফি, রপ্তানিকারকের জন্য আরেকটা ফি। সো আপনি কিভাবে কাজটা করবেন, শুধুমাত্র একটা বিজনেস করবেন না দুটো বিজনেস করবেন, এটা আপনাকে আগেই নির্ধারণ করে নিতে হবে। সেভাবেই আপনি ট্রেড লাইসেন্সটা করে নেবেন। তো ট্রেড লাইসেন্স করার পরে নর্মালি আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো টিন সার্টিফিকেটটা করে নিতে হবে। টিন সার্টিফিকেট এখন অনলাইনে পাওয়া যায়। গভর্নমেন্টের নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে আপনি আবেদন করলে টিন সার্টিফিকেট পেয়ে যাবেন। কিভাবে টিন সার্টিফিকেট কালেক্ট করবেন সেটার জন্য আমরা পরবর্তীতে ইন ডিটেলস একটা ভিডিও দেব। টিন সার্টিফিকেটের পরে আপনাকে যেটা করতে হবে সেটা হলো বিন সার্টিফিকেট, যেটাকে আমরা বলি বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার। এই বিন সার্টিফিকেট অনেকে বলে যে পরবর্তীতে কালেক্ট করা যায়, পরবর্তীতে কালেক্ট করার জন্য। পরবর্তীতে কালেক্ট করলে সুবিধা হলো আপনার বিন সার্টিফিকেট নেওয়ার পর থেকে আপনাকে প্রতি মাসে রিটার্ন দাখিল করতে হয়। সো আপনি যদি এটা পরবর্তীতে করেন সেটাও করা যায়, আর যদি এই সময় করে নেন তাও কোনো সমস্যা নেই। এই সার্টিফিকেটটাও আপনি অনলাইন থেকে আবেদন করে নিয়ে নিতে পারবেন। যখন আমাদের ট্রেড লাইসেন্স হয়ে গেল, টিন সার্টিফিকেট হয়ে গেল, বিন সার্টিফিকেট হয়ে গেল, দেন আমাদের যেটা করতে হবে সেটা হলো আপনার ওই কোম্পানির নামে একটা ব্যাংক অ্যাকাউন্ট করতে হবে। তো ব্যাংক অ্যাকাউন্টটি নর্মালি আপনার এরিয়াতে যেসব কমার্শিয়াল ব্যাংক আছে আপনি আপনার সুবিধা মতো যে কোনো একটা ব্যাংকে অ্যাকাউন্ট করে নিতে পারেন। তবে ব্যাংক অ্যাকাউন্ট করার সময় একটা ব্যাপার আমাদেরকে মাথায় রাখতে হবে, সেটা হলো ব্যাংকটা যেন এডি ব্রাঞ্চ হয়। এডি ব্রাঞ্চ কি, কেন এডি ব্রাঞ্চ প্রয়োজন, এডি ব্রাঞ্চের সুবিধা অসুবিধা এগুলো নিয়ে আমি পরবর্তীতে অন্য একটা ভিডিওতে আলোচনা করব। তো যখন আমাদের ব্যাংক অ্যাকাউন্ট হয়ে যাবে দেন আমাদের যেটা করতে হবে সেটা হলো আমাদের একটা ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট নিতে হবে। ওটা ওই আপনার ব্যাংক অ্যাকাউন্টের আন্ডারেই একটা সলভেন্সি সার্টিফিকেট নিয়ে নেবেন ব্যাংকারদের সাথে কথা বলে। ওটার জন্য হয়তো ব্যাংক থেকে একটা নির্ধারিত ফি কাটবে আপনার অ্যাকাউন্ট থেকে। তো যখন আমাদের মোটামুটি ট্রেড লাইসেন্স হয়ে যাবে, টিন সার্টিফিকেট হয়ে যাবে, বিন সার্টিফিকেট হয়ে যাবে, আমাদের ব্যাংক অ্যাকাউন্ট হয়ে যাবে, ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট চলে আসবে, তারপর আমাদের যেটা করতে হবে সেটা হলো অ্যাসোসিয়েশনের মেম্বারশিপ সার্টিফিকেট নিতে হবে। এক্ষেত্রে হলো আপনি যে ধরনের বিজনেস করবেন বাংলাদেশের প্রত্যেকটা ক্যাটাগরি অনুযায়ী, ধরন অনুযায়ী আপনার অ্যাসোসিয়েশন আছে। লাইক আপনি যদি ফাস্ট মুভিং কনজিউমার গুডস নিয়ে কাজ করেন সেটার জন্য আলাদা আপনার অ্যাসোসিয়েশন আছে। তারপর আপনি যদি কেমিক্যাল নিয়ে কাজ করেন সেটার জন্য আলাদা অ্যাসোসিয়েশন আছে। দেন আপনি যদি অনেকে বেবি প্রোডাক্ট নিয়ে কাজ করে, কসমেটিক্স নিয়ে কাজ করে, তারপর আপনার মেডিকেল ইকুইপমেন্ট নিয়ে কাজ করে, আপনি যে ধরনের প্রোডাক্ট নিয়ে কাজ করুন না কেন ওই ধরনের প্রত্যেকটা ক্যাটাগরি অনুযায়ী আলাদা আলাদা অ্যাসোসিয়েশন আছে। এগুলো আপনারা অনলাইনে সার্চ করলে পেয়ে যাবেন। অ্যাসোসিয়েশন থেকে আপনাকে একটা মেম্বারশিপ সার্টিফিকেট নিতে হবে। প্রত্যেকটা অ্যাসোসিয়েশনেরই মেম্বারশিপ সার্টিফিকেটের জন্য তাদের একটা নির্দিষ্ট ফর্ম থাকে, ওই ফর্ম ফিল আপ করে নির্দিষ্ট পেমেন্ট দিয়ে আপনাকে মেম্বারশিপ সার্টিফিকেটটি নিয়ে নিতে হবে। যখন আপনার এই সকল ডকুমেন্টস চলে আসবে, মেম্বারশিপ সার্টিফিকেট সহ সকল ডকুমেন্টস চলে আসবে, সর্বশেষ আপনাকে যেটা করতে হবে সেটা হলো যখন সকল ডকুমেন্টস আপনার হাতে চলে আসবে
দেন আপনাকে যেটা করতে হবে সেটা হলো আপনাকে আইআরসি অথবা ইআরসি এটা কালেক্ট করতে হবে। এটা হলো আপনার ডকুমেন্টেশনের সর্বশেষ ধাপ। আইআরসি মিনিং হলো ইম্পোর্ট রেজিস্ট্রেশন সার্টিফিকেট, আর ইআরসি মিনিং হলো এক্সপোর্ট রেজিস্ট্রেশন সার্টিফিকেট। তো আপনি যদি শুধু ইম্পোর্ট করেন সেক্ষেত্রে আপনাকে আইআরসি নিতে হবে, আর আপনি যদি ইম্পোর্ট এক্সপোর্ট দুটোই করেন সেক্ষেত্রে আপনাকে আইআরসি ইআরসি দুটোই কালেক্ট করতে হবে। তো কিভাবে আপনি আইআরসি ইআরসি কালেক্ট করবেন আর এটার ফি কত অথবা কি কি ডকুমেন্টস লাগবে এই সব নিয়ে আমরা পরবর্তীতে আরেকটা ভিডিওতে ইন ডিটেলস আলোচনা করব। তো আজকে শুধু আমরা সংক্ষেপে আলোচনা করছি যে আমাদের আমদানি রপ্তানি এই ব্যবসাগুলো শুরু করার জন্য আমাদের কি কি ডকুমেন্টস লাগবে এগুলো নিয়ে আমি একটু বিস্তারিত কথা বললাম। তো আমরা আবার একটু রিক্যাপ করি। আমাদের প্রথম থেকে যেই ডকুমেন্টসগুলো লাগবে সেটা হলো আমাদের ট্রেড লাইসেন্স লাগবে, টিন সার্টিফিকেট লাগবে, বিন সার্টিফিকেট লাগবে, দেন আমাদের একটা ব্যাংক অ্যাকাউন্ট করে নিতে হবে, আমাদের ট্রেড লাইসেন্সের আন্ডারে ব্যাংক অ্যাকাউন্ট করে নিতে হবে। দেন আমরা ব্যাংক অ্যাকাউন্ট থেকে ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট নেব। ব্যাংক সলভেন্সি সার্টিফিকেটের পরে আমাদেরকে যেটা নিতে হবে সেটা হলো আমাদেরকে অ্যাসোসিয়েশনের মেম্বারশিপ সার্টিফিকেট নিতে হবে। যখন আমরা অ্যাসোসিয়েশনের মেম্বারশিপ সার্টিফিকেট নিব তারপরেই আমাদেরকে আইআরসি অথবা ইআরসি নিতে হবে। এই আইআরসি অথবা ইআরসি এটাই হলো আপনার আমদানিকারক হিসেবে অথবা রপ্তানিকারক হিসেবে সর্বশেষ বৈধতার ধাপ। এই ডকুমেন্টসটি হাতে পেলেই আপনি একজন লিগ্যাল আমদানিকারক হিসেবে অথবা রপ্তানিকারক হিসেবে কাজ করতে পারবেন। তো যখন আপনার হাতে এই সকল ডকুমেন্টস চলে আসবে এই মুহূর্তে আমরা বলতে পারি নাও ইউ আর এলিজিবল টু ডুইং স্টার্ট আ বিজনেস গ্র্যাজুয়ালি। দেখুন, কোনো ফর্মাল ডেফিনেশন বা বইয়ের ভাষা নয়, খুব সহজ করে বললে আমদানি ব্যবসা হচ্ছে বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত যে কোনো বৈধ পণ্য বৈধ আন্তর্জাতিক বাজার থেকে বৈধ উপায়ে নিয়ে আসাটাকেই আমদানি বা ইম্পোর্ট বিজনেস বলা হয়। বিশেষ করে আমদানি ব্যবসা সম্পর্কে যাদের ধারণা আছে ভিডিওর এই অংশটা তাদের কাছে বোরিং মনে হতে পারে, বাট আমি যেহেতু সবার জন্য বিশেষ করে যারা প্রেশার আছেন তাদের জন্য ভিডিও বানাচ্ছি, তাই আমাকে এই অংশটা খুব ভালোভাবে বুঝিয়ে দিতে হবে। এই জন্য যারা আমদানি ব্যবসা সম্পর্কে মোটামুটি জানেন তারা চাইলে ভিডিওর এই অংশটা স্কিপ করে যেতে পারেন, বাট নতুন যারা আছেন তাদের জন্য বলছি ভিডিওর এই অংশটা খুবই 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 গুরুত্বপূর্ণ। আপনি যদি একবার এই প্রসেসটা বুঝতে পারেন যে একটা প্রোডাক্ট কিভাবে ইম্পোর্ট করে তখন আপনার কিন্তু ইম্পোর্ট এক্সপোর্ট ইন্ডেন্টিং প্রত্যেকটা বিজনেস বোঝাটা আপনার জন্য খুব সহজ হয়ে যাবে। তাই আশা করছি ভিডিওর এই অংশটা খুব মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করবেন। তো একটা প্রোডাক্ট ইম্পোর্ট করার জন্য আসলে একটা কাজেই কমপ্লিট হয়ে যায় না, অনেকগুলো ধাপ আছে। এই ধাপে ধাপে আমাদেরকে টোটাল কনসাইনমেন্টটা কমপ্লিট করতে হবে। তো আমরা প্রথমে শুরু থেকে শুরু করব। সেটা হলো আপনি যদি কোনো একটা প্রোডাক্ট ইম্পোর্ট করার চিন্তা করেন আপনাকে সর্বপ্রথম যেটা করতে হবে সেটা হলো প্রোডাক্ট সিলেকশন করতে হবে। পণ্যটা নির্বাচন করতে হবে যে আপনি কোন প্রোডাক্টটা ইম্পোর্ট করতে চাচ্ছেন। সাধারণত আমরা সেই প্রোডাক্টটি ইম্পোর্ট করি যে প্রোডাক্ট আমরা চিন্তা করি যে আমরা বাজারে বিক্রি করতে পারবো, অথবা লোকাল মার্কেটে আমরা কোনো প্রোডাক্ট নিয়ে অলরেডি কাজ করছি, ওই প্রোডাক্টটা এখন চাচ্ছি যে বাল্ক ভলিউমে বাইরে থেকে ইম্পোর্ট করব। সেক্ষেত্রে আমাদের এক্সিস্টিং বিজনেস অথবা এক্সিস্টিং প্রোডাক্ট অনুযায়ী আমাদেরকে প্রোডাক্ট সিলেক্ট করতে হবে। তো প্রোডাক্ট সিলেক্ট করার উপরও আমাদের আলাদা পরবর্তীতে ভিডিও থাকবে, সেখানে আমরা ইন ডিটেলস আলোচনা করব। এখানে যেহেতু আমি প্রক্রিয়াটা নিয়ে কথা বলছি যে একটা প্রোডাক্ট কীভাবে ইম্পোর্ট করতে হয় ফুল প্রক্রিয়াটা নিয়ে, সো আমি সংক্ষেপ করে আলোচনাটা চালিয়ে যাব। তো সর্বপ্রথম আমরা যখন প্রোডাক্ট নির্বাচন করলাম, লাইক আমি এখন যে মাইক্রোফোনটা নিয়ে কথা বলছি, সাপোজ আমরা এই মাইক্রোফোনটাই ইম্পোর্ট করব। তো এক্ষেত্রে নর্মালি মাইক্রোফোন যেহেতু একটা ইলেকট্রনিক্স ডিভাইস, আর আপনারা জানেন ইলেকট্রনিক্স ডিভাইসের জন্য চায়না সারা পৃথিবীতে 1 নাম্বার। সো প্রোডাক্ট অনুযায়ী প্রথমে আমাদের মার্কেট সিলেক্ট হয়ে গেল যে আমরা প্রোডাক্টটা চায়না থেকেই করব। আমরা যখন প্রোডাক্ট সিলেক্ট করব দেন আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো আমরা প্রোডাক্টের জন্য সোর্স করব। তো সোর্সের বিভিন্ন উপায় আছে, কোন কোন উপায়ে সোর্স করবেন সেগুলো নিয়ে আমি পরবর্তীতে ইন ডিটেলস আলোচনা করব। বাট আমাদেরকে মাথায় রাখতে হবে আমাদের যে কোনো একটা প্রোডাক্ট ইম্পোর্ট করার জন্য মিনিমাম 3টা সোর্স তৈরি করে নিতে হবে। এছাড়াও আমরা এর বেশিও সোর্স করে নিতে পারি, আমরা 5টা 7টা 8টা 9টা 10টা, আপনার কাজের ধরনের উপর নির্ভর করে, প্রোডাক্টের উপরে নির্ভর করে। তো নর্মালি 3টা 4টা 5টা সোর্স যদি আমরা সিলেক্ট করি সেক্ষেত্রে আমাদের সুবিধা হবে প্রাইস কম্পারিজনটা আমরা করে নিতে পারবো যে মার্কেটে আসলে প্রাইসটা কেমন চলে। 2টা 3টা সোর্স যদি কাছাকাছি লেভেলের প্রাইস দেয় তখন আমরা বুঝতে পারবো যে প্রাইসটা এই লেভেলে চলছে। কিছু কিছু সাপ্লায়ার আছে দেখা যায় আপনাকে হিউজ পরিমাণে প্রাইস দিয়ে ফেলছে, সেক্ষেত্রে কিন্তু আপনার কম্পারিজনে প্রবলেম হবে। তাই আমাদেরকে
মিনিমাম 3টা, আর উপরের দিকে 4টা 5টা 6টা 7টা 8টা আমরা যে পর্যন্ত করতে পারি নিজেদের সুবিধা অনুযায়ী আমরা সোর্সিং করে নেব। সোর্সিং করার পরে আমাদেরকে এই মুহূর্তে যেটা করতে হবে সেটা হলো প্রত্যেকটা সোর্সের সাথে আমাদেরকে নেগোসিয়েশন করতে হবে। তো নর্মালি নেগোসিয়েশনের ব্যাপার আসলে সাধারণত মানুষ যেটা নিয়ে ধারণা করে সর্বপ্রথম সেটা হলো প্রাইস। প্রাইস নেগোসিয়েশন করলেই মনে হয় যে নেগোসিয়েশন হয়ে গেল। একটা প্রোডাক্ট যখন ইম্পোর্ট করবেন তখন আসলে প্রাইসটাই সব না, প্রাইসের পাশাপাশি অনেক ধরনের ম্যাটার ইনভলভ থাকে। প্রাইসটা অবশ্যই ম্যান্ডেটরি, কিন্তু প্রাইসের পাশাপাশি আপনাকে তো আরো অনেক কিছু চেক আউট করে নিতে হবে। তো প্রথমে আমরা অবশ্যই প্রাইসটা এনশিওর করবো, আমাদের একটা টার্গেট প্রাইস থাকবে। আমাদের টার্গেট প্রাইস অনুযায়ী যদি আমরা যেসব সোর্স থেকে টার্গেট প্রাইসটা পাবো তাদের সাথে আমরা অন্য বিষয় নিয়ে নেগোসিয়েশন করব। এক্ষেত্রে থাকতে পারে আপনার প্রোডাক্টের স্পেসিফিকেশন থাকতে পারে, যে আপনি কোন ধরনের স্পেসিফিকেশনের প্রোডাক্ট চাচ্ছেন সেটা থাকতে পারে। দেন হলো আপনার পেমেন্ট টার্মস থাকতে পারে, পেমেন্ট মুডটা কেমন হবে সেটা থাকতে পারে। তারপর আপনার শিপিং মুডটা কেমন হবে সেটা থাকতে পারে। সে কি এলসিতে কাজ করতে ইচ্ছুক কিনা, না সম্পূর্ণটাই তাকে টিটি করতে হবে সেটা থাকতে পারে। দেন হলো আপনি যখন এলসি করার পরে আপনাকে সে যখন প্রোডাক্টটা দিবে ওই ক্ষেত্রে আপনার রিকোয়ার্ড যে ডকুমেন্টসগুলো আছে এই ডকুমেন্টসগুলো সে দিতে পারছে কিনা সেটা থাকতে পারে। এই প্রত্যেকটা জিনিসই কিন্তু আপনাকে নেগোসিয়েশন করে নিতে হবে ওই সাপ্লায়ারের সাথে। তারপরে লাইক আপনার থাকতে পারে সে অন টাইমে ডেলিভারি দিতে পারছে কিনা, অথবা আপনি যে কোয়ান্টিটিটা চাচ্ছেন সেটা সে সঠিকভাবে দিতে পারছে কিনা। এই প্রত্যেকটা জিনিস নিয়েই আপনাকে নেগোসিয়েট করে নিতে হবে। এটা আপনি কাজ করতে করতেই বুঝতে পারবেন। আর এই প্রত্যেকটা ব্যাপার নিয়ে বিশেষ করে কোন কোন টপিকের উপরে নেগোসিয়েশন করতে হয় এটার উপরে আমাদের একটা ডেডিকেটেড ভিডিও থাকবে, আমি ওইখানে বিস্তারিত আরো ভালোভাবে বলবো। তো যখন আমাদের প্রোডাক্ট নেগোসিয়েশন হয়ে গেল, দেন আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো প্রোডাক্ট কস্টিং। কারণ কস্টিং না করতে পারলে, কস্টিংয়ে যদি প্রোডাক্ট না মিলে তাহলে তো আপনি ইম্পোর্ট করবেন না। যদি কোনো একটা প্রোডাক্ট আপনার কস্টিংয়ে না মিলে সেক্ষেত্রে তো আপনি আর ইম্পোর্ট করবেন না, কারণ লোকাল মার্কেটের যে প্রাইসটা এক্সিস্টিং আছে তার সাথে তো আপনাকে বিট দিয়ে এগোতে হবে। তো এই ক্ষেত্রে যখন আপনার প্রোডাক্ট সিলেকশন হয়ে গেল, আমি আবার একটু রিক্যাপ করি, যখন আপনার প্রোডাক্ট সিলেকশন হয়ে গেল, সোর্সিং হয়ে গেল, নেগোসিয়েশন হয়ে গেল, এখন আমরা যেটা করব সেটা হলো আমাদেরকে কস্টিং করে নিতে হবে। সে যে প্রাইসটা দিল এই প্রাইসের সাথে আপনার এইচএস কোড অনুযায়ী এখানকার আপনার গভর্নমেন্টকে ট্যাক্স কত দিতে হবে, ব্যাট কত দিতে হবে, এগুলো যোগ করবেন। এইচএস কোডের উপর আমাদের আলাদা ভিডিও থাকবে, ওসব আমি পরবর্তীতে বলবো। জাস্ট এখন এখানে টোটাল একটা প্রোডাক্ট ইম্পোর্টের ওভারভিউ দিচ্ছি। তো আপনি যখন কস্টিং করবেন আপনার মূল প্রোডাক্টের সাথে আপনার এখানকার যেই এইচএস কোড অনুযায়ী এখানকার যে খরচ আছে সেটা যোগ হবে, প্লাস হলো আপনার এলসি করতে গেলে এলসি রিলেটেড কিছু খরচ আছে সেটা যোগ করতে হবে, আপনার ইন্স্যুরেন্সের খরচ আছে সেটা যোগ করতে হবে, সিএনএফ এর একটা কস্ট আছে সেটা যোগ করতে হবে, দেন আপনার লজিস্টিক কস্ট আছে সেটা যোগ করতে হবে। প্রত্যেকটা সেগমেন্ট আপনাকে যোগ করে করে দেন আপনাকে প্রোডাক্ট কস্ট করতে হবে। প্রোডাক্ট কস্টের উপর আমাদের ভিডিও থাকবে, ওখানে ইনশাল্লাহ সবকিছু পেয়ে যাবে। তো যখন আমাদের প্রোডাক্ট কস্ট হয়ে গেল, এই মুহূর্তে আমাদের হাতে দুটো কাজ আছে। এক হলো আমরা সরাসরি এলসির দিকে এগোতে পারি, অথবা আপনি যদি চিন্তা করেন যে না আমি প্রোডাক্টটা চেক করবো, একটু রিচেক করবো, সেক্ষেত্রে আপনি তার কাছ থেকে স্যাম্পল চাইতে পারেন। তো এক্ষেত্রেও যদি আপনি স্যাম্পল টেস্ট করতে চান তার সাথে আবার বাই ইমেল যোগাযোগ করবেন, যোগাযোগ করে যে আপনি একটা স্যাম্পল তার কাছ থেকে কালেক্ট করবেন। এক্ষেত্রে হয় অনেক সময় যে আপনার সাপ্লায়ার আপনাকে হয়তো স্যাম্পলটা ফ্রি দিবে, বাট কুরিয়ার কস্টটা, ফ্রেট কস্ট যেটা সেটা আপনাকে বিয়ার করতে হয়। এগুলো মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে আপনি করে নেবেন। সাপোজ ধরুন আপনি স্যাম্পল চেয়েছেন, স্যাম্পল চলে আসছে এবং স্যাম্পল টেস্ট করলেন, আপনার স্পেসিফিকেশন অনুযায়ী স্যাম্পল পেলেন, স্যাম্পলটা ম্যাচ করেছে, কোনো সমস্যা নেই। দেন আমরা এলসিতে যাব। তো এলসিতে যাওয়ার আগে আমাদেরকে দুটো কাজ করতে হবে। এক হলো তার সাথে আমরা সেলস কন্ট্রাক্টে যাব, দেন হলো পিআই নিতে হবে তার কাছ থেকে। পিআই মিনস হলো প্রফর্মা ইনভয়েস। পিআই কি জিনিস, পিআইতে কী কী জিনিস থাকতে হয়, পিআইয়ের উপরে আমাদের ডিটেলস একটা ডেডিকেটেড ভিডিও থাকবে, সেখানে আশা করছি ইনশাল্লাহ বিস্তারিত পেয়ে যাবেন। তো যখন প্রোডাক্ট টেস্ট ওকে হলো, আই মিন স্যাম্পল টেস্ট ওকে হলো, দেন তার সাথে সেলস কন্ট্যাক্ট করবেন, তারপর তার কাছ থেকে পিআই চাইবেন। কারণ পিআইয়ের আন্ডারে কিন্তু আমরা নর্মালি এলসিটা করি। যখন আপনার হাতে পিআই চলে আসবে, পিআইটা আপনার সাপ্লায়ার তার কোম্পানির প্যাডে তৈরি করে দিবে, নির্দিষ্ট কিছু ইনফরমেশন থাকবে। এই ইনফরমেশনগুলো যখন আপনি পেয়ে গেলেন, টোটাল পিআইটা পেয়ে গেলেন, পিআইটা পাওয়ার পরে এই পিআইটা দিয়েই আপনি কিন্তু চাইলে ইন্স্যুরেন্স কভার নোটটা নিয়ে নিতে পারেন। এক্ষেত্রে যে ইন্স্যুরেন্স কোম্পানিগুলো আছে যারা ইন্স্যুরেন্সের সার্ভিস দেয় তাদের কাছ থেকে আপনি ইন্স্যুরেন্সটা করিয়ে নিলেন এই পিআই দিয়েই। কীভাবে ইন্স্যুরেন্স করতে হয় সেটাও আমি পরবর্তী ভিডিওতে জানাবো। তো যখন আপনি ইন্স্যুরেন্স কপিটা পেয়ে গেলেন, পিআইটা হাতে পেলেন, দেন আপনার কাজ হলো ওই যে আগে ব্যাংক অ্যাকাউন্ট করেছেন আপনার ওই ব্যাংকে যাবেন, ব্যাংকে গিয়ে আপনার ওই অ্যাকাউন্টের আন্ডারে আপনি এলসিটা ওপেন করবেন। এলসি ওপেন করার জন্য ওদের নির্দিষ্ট নিয়ম কানুন আছে। আপনি ব্যাংকে গেলে ব্যাংক অফিসারের সাথে কথা বলে তারা এলসি একটা ফর্ম দিবে, ওই ফর্ম ফিল আপ করে নির্দিষ্ট টাকা পয়সা জমা দিয়ে এলসিটা করে নেবেন। ওইটা আর আমি এখন এই মুহূর্তে বিস্তারিত বলছি না, ওটা আমরা পরবর্তীতে বলবো এসব নিয়ে। তো যখন এলসি হয়ে গেল, এই মুহূর্তে মোটামুটি আপনার দিক থেকে কাজ শেষ। অ্যাজ এ ইম্পোর্টার আপনার সাইড থেকে টোটাল কাজ কমপ্লিট। এখন বাকি যে কাজটা আছে সেই কাজটা হলো
এক্সপোর্টারের কাজ। এখানে একটা কথা বলে রাখি, একটা ইম্পোর্ট বিজনেস করতে গেলে আসলে ওখানে শুধুমাত্র একটা বিজনেস হয় না, ওখানে কিন্তু একটা টাইম দুইটা বিজনেস হয়। আপনার সাইডে যেটা ইম্পোর্ট হচ্ছে, একই প্রোডাক্ট আপনার সেলারের সাইড থেকে কিন্তু সেটা এক্সপোর্ট হচ্ছে। সেম আপনি যখন এক্সপোর্ট করবেন একই কাজ, আপনার ইন্ডে যেটা এক্সপোর্ট থাকবে আপনার কাউন্টার পার্টে কিন্তু সেটা ইম্পোর্ট থাকবে। তো যখন এলসি হয়ে যাবে, নর্মালি এলসির একটা কপি আপনার ব্যাংক থেকে আপনার সাপ্লায়ারের ব্যাংকে চলে যাবে, প্লাস আপনার ব্যাংক হয়তো বাই ইমেলে আপনাকে একটা এলসি কপি দিয়ে দিবে। আপনিও এলসি কপিটা চেক করে যদি দেখেন কোনো ভুল টুল না থাকে, সেক্ষেত্রে আপনি আপনার সাপ্লায়ারকে ফরওয়ার্ড করে দিবেন যে দেখো তোমার পিআর এগেনস্টে এলসি হয়ে গেছে, এখন আপনি শিপমেন্টের জন্য অপেক্ষা করবেন। তো আমরা যখন এলসিটা পাঠিয়ে দিলাম আমাদের সাপ্লায়ারের কাছে, এই মুহূর্তে আমাদের ইন থেকে কাজ শেষ। এখন হলো সাপ্লায়ারের কাজ। সাপ্লায়ার এলসি পাওয়ার পরে সে আপনার সাথে কমিউনিকেট করবে। যদি এলসিতে কোনো অ্যামেন্ডমেন্টের প্রয়োজন হয় সেক্ষেত্রে সে আপনাকে জানাবে, আপনি সেভাবে তাকে আবার ব্যাংক থেকে অ্যামেন্ডমেন্ট করে দিবেন। অ্যামেন্ডমেন্টের বিষয়ে আমাদের বিস্তারিত ভিডিও থাকবে, ওইগুলোতে আমি ইনশাল্লাহ ইন ডিটেলস বলবো। তো এলসি পাওয়ার পরে যদি এক্ষেত্রে অ্যামেন্ডমেন্ট না থাকে তাহলে আপনি অপেক্ষা করবেন, আপনার সাপ্লায়ার আপনার এলসি অনুযায়ী যে নির্দিষ্ট টাইমের ভিতরে সে শিপমেন্ট দেওয়ার জন্য প্রোডাক্ট প্রোডাকশনে চলে যাবে। সে যখন প্রোডাক্ট প্রোডাকশনে যাবে, প্রোডাকশনে যাওয়ার পরে সাপোজ নির্দিষ্ট সময়ের ভিতরে তার প্রোডাকশন কমপ্লিট হয়ে গেছে, কমপ্লিট হওয়ার পরে আপনার এলসি অনুযায়ী যে শিপিং ডকুমেন্টসগুলো দেওয়ার কথা, এই শিপিং ডকুমেন্টসগুলো সে বাই দিস টাইম রেডি করে ফেলবে। একদিকে ফ্যাক্টরিতে প্রোডাক্ট প্রোডাকশন হবে, অন্যদিকে সে অফিসে তার শিপিং ডকুমেন্টসগুলো রেডি করে ফেলবে। রেডি করার পরে সে আপনাকে জানাবে যে প্রোডাক্টটা যদি বাই এয়ারে শিপমেন্ট হয় তাহলে এয়ারে সে শিপমেন্ট দিবে তার মতো করে, আর যদি সিতে হয় তাহলে সিতে সে শিপমেন্ট দিবে। আর শিপমেন্ট দেওয়ার পাশাপাশি সে যে শিপিং ডকুমেন্টসটা তৈরি করছে, ওই শিপিং ডকুমেন্টসটা সে তার ব্যাংকে জমা দিবে। তার ব্যাংকে জমা দেওয়ার পরে তার ব্যাংক থেকে কুরিয়ারে আপনার ব্যাংকে চলে আসবে। আপনার ব্যাংকে যখন শিপিং ডকুমেন্ট চলে আসবে তখন আপনার ব্যাংক আপনাকে ওভার ফোনে হোক অথবা মেল দিয়ে হোক জানিয়ে দিবে যে মিস্টার অমুক আপনার এই এলসির এগেইনস্টে শিপিং ডকুমেন্ট চলে আসছে, আপনি গিয়ে তখন শিপিং ডকুমেন্টসটা রিসিভ করবেন। এদিক দিয়ে আপনি শিপিং ডকুমেন্টস হাতে পেলেন, ওই দিক দিয়ে বাই এয়ারে হোক অথবা বাই সিতে হোক আপনার প্রোডাক্ট চলে আসলো। তো প্রোডাক্ট যখন আপনার এয়ারপোর্টে হোক অথবা সিপোর্টে হোক প্রোডাক্ট চলে আসছে, আপনি শিপিং ডকুমেন্টসটা হাতে পেলেন, দেন আপনার মনোনীত যে C&F এজেন্ট আছে যার মাধ্যমে আপনি কাজ করাতে চাচ্ছেন অথবা আপনার পরিচিত গুড রিলেশন যদি কোনো C&F এজেন্টের সাথে থাকে, তাকে আপনি শিপিং ডকুমেন্টসটা ফরওয়ার্ড করলেন, তাকে বললেন যে ভাই আমার এই প্রোডাক্টটা আসছে, আপনি রিলিজ করে নেন। তখন সে এয়ারপোর্টে আসলে এয়ার কাস্টমস থেকে, আর যদি সিপোর্টে আসে তাহলে সি কাস্টমস থেকে আপনার প্রোডাক্টটা নর্মালি নিয়ম অনুযায়ী সে রিলিজ করে নেবে। রিলিজ করার পরে আপনার প্রোডাক্টটা সে আপনার ওয়্যার হাউসে হোক অথবা আপনার অফিসে হোক আপনার নির্দিষ্ট জায়গায় এনে পৌঁছায় দেবে। তো যখন আপনি প্রোডাক্টটা হাতে পেয়ে গেলেন, এই মুহূর্তে মোটামুটি আপনার একটা কনসাইনমেন্ট ডান হয়ে গেল। আসলে একটা প্রোডাক্ট ইম্পোর্ট করার এটাই প্রসেস, প্রক্রিয়া। এটা জাস্ট আমি একটা ওভারভিউ দিলাম আপনাদেরকে, তবে এখানে আসলে ছোট ছোট আরো ইন ডিটেলস অনেক কাজ আছে। আমরা এগুলো নিয়ে ইনশাল্লাহ পরবর্তীতে কথা বলবো, কিভাবে বাকি কাজগুলো করতে হয় অথবা কোন কোন জায়গায় কোন ধরনের প্রবলেম ফেস করলে আপনি সেটাকে কিভাবে ওভারকাম করবেন, এগুলো নিয়ে আমি ইনশাল্লাহ ইন ডিটেলস আলোচনা করব। তো আশা করি এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে একটা প্রোডাক্ট কিভাবে ইম্পোর্ট করতে হয় এটা বুঝাতে পেরেছি। আমরা এখন চলে যাব যে একটা প্রোডাক্ট কিভাবে এক্সপোর্ট করতে হয় সেটা নিয়ে। আমদানি ব্যবসার মতো রপ্তানি ব্যবসাও সেম। খুব সহজ করে বললে, বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত যে কোনো বৈধ পণ্য বৈধ উপায়ে আন্তর্জাতিক বাজারে বিক্রি করাটাকেই রপ্তানি বাণিজ্য বলা হয়। আমদানির মতো রপ্তানি বাণিজ্য আপনাকে কয়েকটা ধাপেই সম্পন্ন করতে হবে। তো যে কোনো প্রোডাক্ট রপ্তানি করার ক্ষেত্রে সর্বপ্রথম আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো আমাদেরকে প্রোডাক্ট নির্বাচন করতে হবে। একটা রপ্তানি পণ্য কিভাবে নির্বাচন করবেন এটা নিয়ে আমাদের ইন ডিটেলস ভিডিও থাকবে, সেখানে ইনশাল্লাহ বলবো যে প্রোডাক্টের কোন কোন প্যারামিটারের উপর নির্ভর করে একটা প্রোডাক্ট আপনি রপ্তানির জন্য অ্যাডভান্স হবেন, এগুলো নিয়ে ইনশাল্লাহ আমরা ইন ডিটেলস কথা বলবো। তো ধরুন যে কোনো একটা প্রোডাক্ট আপনি রপ্তানির জন্য সিলেক্ট করে নিলেন। রপ্তানির জন্য আমাদের প্রোডাক্ট সিলেক্ট করার পর আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো এই প্রোডাক্টের বায়ার কারা, কোথায় কোথায় আমরা বায়ারদেরকে পেতে পারি, সম্ভাব্য একটা আইডিয়া নিতে হবে এবং ওই সব মার্কেটগুলোতে আমাদেরকে বায়ার সার্চ করতে হবে। তো রপ্তানির জন্য কিভাবে বায়ার সার্চ করবেন, বায়ার সার্চের কি কি প্রক্রিয়া আছে সেগুলো নিয়ে ইনশাল্লাহ আমরা পরবর্তীতে ইন ডিটেলস আলোচনা করব। এখন জাস্ট আমি পুরোটা বিজনেসের একটা ওভারভিউ দিচ্ছি আপনাদেরকে। তো ধরুন আমাদের প্রোডাক্ট সিলেকশন হয়ে গেল, আমরা এখন বায়ার সার্চিং শুরু করেছি। এখন আলহামদুলিল্লাহ আমরা বেশ কিছু বায়ার পেয়েছি। তো বায়ার পাওয়ার পরে আমাদেরকে নর্মালি যেটা করতে হবে, বায়ারের রিকোয়ারমেন্ট অনুযায়ী ওই যে আগে আপনি ইম্পোর্টে যেভাবে নেগোসিয়েশন করেছেন আপনাকে সেম এখানেও নেগোসিয়েশন করতে হবে। বায়ার বিভিন্ন রিকোয়ারমেন্ট দিবে, বিভিন্ন কোয়ারি দিবে, সেই অনুযায়ী আপনাকে উত্তর দিতে হবে। দিয়ে নেগোসিয়েশনের একটা পর্যায়ে আসতে হবে। তার একটা নির্দিষ্ট টার্গেট প্রাইস থাকবে, আপনি যদি পারেন ওই টার্গেট প্রাইসে তাকে ম্যাচ করে দিবেন। অথবা সে একটা প্রোডাক্টের ভিতর
বেশ কিছু স্পেসিফিকেশন থাকে, আপনি তার রিকোয়ারমেন্ট অনুযায়ী সেই স্পেসিফিকেশনগুলো দিতে পারছেন কিনা এটা তাকে কনফার্ম করে দিতে হবে। তো এই ব্যাপারগুলোই মোটামুটি নেগোসিয়েশনের ভিতরে থাকবে। তারপরে প্রাইসের ব্যাপার আছে, শিপমেন্টের ব্যাপার আছে, অন টাইম ডেলিভারি দেওয়ার ব্যাপার আছে, পেমেন্ট মোড আছে। এই প্রত্যেকটা জিনিস আপনাকে বায়ারের সাথে নেগোসিয়েশন করে নিতে হবে। যখন বায়ারের সাথে সবকিছু নেগোসিয়েশন করা হয়ে গেল, দেন যদি বায়ার আগের মতোই আপনি যেভাবে স্যাম্পল চেয়েছেন, বায়ারও যদি আপনার কাছ থেকে স্যাম্পল চায়, সেক্ষেত্রে আপনি হয়তো ফ্রি অফ কস্টে তাকে স্যাম্পলটা প্রোভাইড করতে হবে। এক্ষেত্রে মনে রাখবেন, স্যাম্পল যদি ফ্রি অফ কস্টে দেন তাহলে আপনি বলবেন যে ঠিক আছে, আমি তোমাকে স্যাম্পলটা ফ্রি অফ কস্টে দেবো, বাট তুমি ফ্রেট কস্টটা বিয়ার করো। সে যদি ফ্রেট কস্ট বিয়ার করে তখনই বুঝবেন যে প্রোডাক্টের প্রতি তার ইন্টারেস্ট আছে। আদারওয়াইজ আপনি প্রোডাক্ট দিলেন, ফ্রেট কস্ট নিজে বিয়ার করে দিলেন, কিন্তু দেখা যায় পরবর্তীতে আর সে ইন্টারেস্ট হারিয়ে ফেললো, অথবা সে অন্য কোনো জায়গা থেকে সে কম দামে পেয়েছে, সে আপনাকে বিজনেসটা দিল না, তাহলে কিন্তু আপনার দুই দিক থেকে লস। সো এক্সপোর্টের ক্ষেত্রে এই ব্যাপারগুলো মাথায় রাখতে হবে। হ্যাঁ, আপনি বিজনেসের জন্য আপনি প্রোডাক্টটা ফ্রি দিতে পারেন স্যাম্পল হিসেবে, বাট ফ্রেট কস্টটা তাকে বলবেন যে সে বিয়ার। যখন আপনি স্যাম্পল দিলেন, স্যাম্পল টেস্ট ওকে হয়ে গেল, দেন সেই আপনাকে বলবে ঠিক আছে, তুমি এখন সেলস কন্ট্রাক্ট দাও, পিআই দাও। মানে বিজনেসটা সেম। আগে যেমন আপনি ইম্পোর্টার হিসেবে যে কাজগুলো করেছেন, আপনার কাউন্টার পার্ট এক্সপোর্টার হিসেবে সেই কাজগুলো করেছে, এখনো সেম। আপনি এক্সপোর্টার হিসেবে ওই কাজগুলোই করতে হবে, এবং আপনার কাউন্টার পার্ট ইম্পোর্টার হিসেবে সে আপনার আগের রোলটাই সে এখানে প্লে করবে। তার রিকোয়ারমেন্ট অনুযায়ী জাস্ট আপনাকে সাপোর্ট দিয়ে যেতে হবে। আগে যেমন ইম্পোর্টে আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনার সাপ্লায়ার আপনাকে সাপোর্ট দিয়েছে, এখন আপনি আপনার বায়ারকে তার রিকোয়ারমেন্ট অনুযায়ী সাপোর্ট দিয়ে যাবেন। জাস্ট অল্টারনেটিভ করে একটু চিন্তা করেন, তাহলে ব্যাপারটা আশা করছি খুব সহজে বুঝতে পারবেন। তো যখন স্যাম্পলের পার্ট চলে গেল, তারপরে সে সেলস কন্ট্রাক্ট চাইবে, পিআই চাইবে, সেই অনুযায়ী আপনাকে সেলস কন্ট্রাক্ট এবং পিআই রেডি করে দিতে হবে। পিআই অবশ্যই আপনার কোম্পানির লেটার প্যাডে থাকবে। পিআই নির্দিষ্ট টার্মস অ্যান্ড কন্ডিশন থাকে, এবং একটা পিআইতে কি কি টার্মস থাকে, কি কি ইনফরমেশন থাকাটা জরুরি, এগুলো নিয়ে আমি পরবর্তীতে ইন ডিটেলস কথা বলবো। তো আপনি যখন তাকে পিআই সাবমিট করে দিলেন, সেলস কন্ট্রাক্ট দিলেন, দেন সে এই পিআই উপরেই এলসি করে দেবে। এলসি করে দিলে একটা নির্দিষ্ট সময় পরে আপনার ব্যাংক এলসিটা রিসিভ করবে। রিসিভ করলে আপনাকে জানাবে যে মিস্টার অমুক, আপনার একটা এলসি আসছে, আপনি এসে এলসিটা রিসিভ করে নেন। তো এলসি রিসিভ করার পরে নর্মালি এলসি অনুযায়ী আপনি প্রোডাক্টটা প্রোডাকশন করবেন। দেন এলসিতে যেই শিপিং ডকুমেন্টস গুলো থাকবে, এই শিপিং ডকুমেন্টস গুলো আপনাকে রেডি করে দিতে হবে। তো যখন আপনার প্রোডাক্ট প্রোডাকশন কমপ্লিট হয়ে গেল, দেন আপনার মনোনীত কোনো ফ্রেট ফরওয়ার্ডারের সাথে কথা বলে প্রোডাক্টটা শিপমেন্ট করার ব্যবস্থা করবেন। বাই দিস টাইম যে শিপিং ডকুমেন্টস গুলো রেডি হয়েছে, এই শিপিং ডকুমেন্টস গুলো আপনি বাই ইমেল একটা সফট কপি তাকে দিয়ে চেক করিয়ে নিতে পারেন যে দেখো, আমি এই শিপিং ডকুমেন্টস রেডি করেছি, এখানে দেখো তোমার রিকোয়ারমেন্ট অনুযায়ী প্রত্যেকটা ইনফরমেশন ঠিক আছে কিনা, তুমি একটু চেক করে দাও। সে যদি চেক করে দেয়, দেন ফাইনাল হিসাবে আপনি এটার হার্ড কপি আপনার ব্যাংকে জমা দিবেন। আপনার ব্যাংকে জমা দিলে যথারীতি আপনার ব্যাংক তার ব্যাংকে এই ডকুমেন্টস গুলো পাঠিয়ে দিবে। পাঠিয়ে দিলে সে আবার ওখান থেকে ডকুমেন্টস কালেক্ট করে, ডকুমেন্টসের আন্ডারেই সেই প্রোডাক্ট কালেক্ট করে নেবে। বাই দিস টাইম সে পেমেন্টটা করে দিবে তার ব্যাংকে, তার ব্যাংক পেমেন্টটা করে দিবে আপনার ব্যাংকে, এবং একটা নির্দিষ্ট সময় পরে আপনি আপনার পেমেন্টটা পেয়ে যাবেন। তো আপনি যখন আপনার পেমেন্টটা হাতে পেলেন, এই প্রক্রিয়ার মাধ্যমে মোটামুটি একটা এক্সপোর্ট কমপ্লিট হলো, একটা প্রোডাক্ট রপ্তানি সম্পূর্ণ হলো। এভাবেই মূলত আসলে এক্সপোর্ট করতে হয়। আশা করি এই ব্যাপারটাও আপনাদেরকে ইজিলি বুঝাতে পেরেছি। তারপরে যদি কোনো কোশ্চেন থাকে সেটা তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই ছিল আমাদের মোটামুটি একটা প্রোডাক্ট কিভাবে ইম্পোর্ট করতে হয় তার একটা প্রক্রিয়া, এবং একটা প্রোডাক্ট কিভাবে এক্সপোর্ট করতে হয় তার একটা প্রক্রিয়া। তো আজ তাহলে এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।